তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 3 থেকে এটার পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকের অংশটায় হাইড্রোজেন যে গ্যাস সেটা কিসে কিসে ব্যবহৃত হচ্ছে, এটার ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে এই যে হাইড্রোজেন, এটার কি ব্যবহার, মানে ইন্ডাস্ট্রিতে এটার ব্যবহার কি, মানে ব্যাপক অর্থে কিভাবে ব্যবহার হচ্ছে, বা এটা আমাদের বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে, অয়েল ইন্ডাস্ট্রি বা ফুয়েল ইন্ডাস্ট্রি, সেগুলোতে কিভাবে ব্যবহার হচ্ছে। প্রথম সেটা হলো জেনে রাখবে এই হাইড্রোজেন গ্যাস প্রচণ্ডভাবে তৈরি হয় বিভিন্ন যে রাসায়নিক সার তৈরিতে। যেমন ধরো এই যে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এই সমস্ত সারগুলো ব্যবহার মানে তৈরিতে কাজে লাগছে। এবার এই সারগুলো তৈরি হচ্ছে, চাষিরা এগুলোকে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করছেন। তাহলে বুঝতেই পারছো বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য কি হচ্ছে, খাদ্যের চাহিদা বেশি, সেইটাকে মানে সেই চাহিদাটাকে পূরণ করার জন্য চাষিরা বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করছেন, তার জন্য এই সারগুলোর চাহিদা বাড়ছে, তার জন্য হাইড্রোজেনের চাহিদাও বাড়ছে। ঠিক আছে, নেক্সট হলো যে HNO3 প্রস্তুতিতে ল্যাবরেটরিতে যে HNO3 তৈরি হয় সেটার জন্য হাইড্রোজেন গ্যাস দরকার। নেক্সট হলো উদ্ভিজ্জ যে তেল, যে সমস্ত উদ্ভিদ থেকে যে আমরা তেলগুলো পাই সেগুলো থেকে যে বনস্পতি তৈরি হচ্ছে, বনস্পতি মানে কি, যে ডালডা জাতীয় যে পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো তৈরিতে হাইড্রোজেন লাগে। ঠিক আছে, সেখানে হাইড্রোজেন গ্যাস চালনা করে কিছু প্রক্রিয়াকরণ করা হয়, যার মাধ্যমে সেটা বনস্পতি জাতীয় ভোজ্য তেল খাবার উপযুক্ত হয়ে ওঠে। নেক্সট হলো বর্তমানে যে বিভিন্ন রকম রকেট ব্যবহার করা হচ্ছে, সেই রকেটগুলোতে হাইড্রোজেন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাছাড়াও ধরো বিভিন্ন দেশে, আমাদের দেশের কথা বলছি না, এটা বাইরের বিভিন্ন দেশে কি করা হয়, যে এই হাইড্রোজেনকে থেকে মানে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, ইলেকট্রিসিটি তৈরি করা হয় এবং সেটাকে ব্যবহার করা হয়। কানাডা এটার একটা উদাহরণ। তাহলে এই সমস্ত দেশগুলোতে ইলেকট্রিসিটি তৈরি করতেও কাজে লাগছে। তাছাড়া যে মিথানল তৈরিতে কাজে লাগে। তারপর ধরো মাটি থেকে যে তেল তৈরি মানে তুলে আনা হচ্ছে, সেই তেল রিফাইন করতে বা সেটাকে শুদ্ধিকরণের জন্য হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হচ্ছে। তাহলে হাইড্রোজেন গ্যাসের একটা বিরাট ব্যবহার আছে। এখানে তোমাদের বইতে যে কটা আছে সেগুলো তো বললাম, তার সাথে আমি অতিরিক্ত যেগুলো বললাম তোমরা চাইলে সেগুলোকেও ব্যবহার হিসাবে লিখে নিতে পারো। এরপর আসি এই যে হাইড্রোজেন গ্যাসের ভৌত ধর্ম। সবার আগে একটা উদাহরণ দিই, তাহলে এটা খুব মনে রাখতে খুব সুবিধা হবে। অনেক সময় দেখবে আমরা যখন মেলায় যাই বা কোথাও ঘুরতে যাচ্ছি, সেই সমস্ত জায়গাগুলোতে বেলুন যে বিক্রি হয়, যে সমস্ত বেলুনগুলো খুব বড় বড় এবং অনেকটা উঁচুতে ওড়ে, সেই সমস্ত বেলুনগুলোকে দেখবে বলে যে গ্যাস বেলুন বলা হয়। গ্যাস মানে ওই সমস্ত বেলুনগুলোর ভিতরে হাইড্রোজেন গ্যাস থাকে। এটা থেকে একটা প্রশ্ন মনের মধ্যে আসাই উচিত যে কেন হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হচ্ছে। কারণ হাইড্রোজেন গ্যাস বাতাসের থেকে অনেকখানি হালকা। এবার এই হাইড্রোজেন গ্যাসকে যখন বেলুনের মধ্যে ব্যবহার করছি, যেহেতু বাতাসের থেকে হালকা, তাই জন্য বেলুনটাও কি হয়ে যায়, বাতাসের থেকে হালকা হয়ে যায়, সেজন্য ওই বেলুনগুলো বা অনেকটা উঁচুতে ভাসতে থাকে। এমনি ধরো যে বেলুনগুলো, সেগুলো কিন্তু আকাশে খুব বেশি ওড়ে না, উপরে ওঠে না, কিন্তু যখন সেটার ভিতরে হাইড্রোজেন গ্যাস ভরা হয় এবং বেলুনগুলোকে ছেড়ে দেওয়া হয়, খেয়াল করবে সেই বেলুনগুলো অনেকটা উপর অবধি উঠে যায়। কারণ এটা হাইড্রোজেন গ্যাস বাতাসের থেকে হালকা, অনেকটা হালকা, মানে হাইড্রোজেন গ্যাসের থেকে আমাদের বাতাস 14.4 গুণ ভারী হচ্ছে। তাহলে এটা হলো একটা মনে রাখবার মতো একটা ভৌত ধর্ম। নেক্সট হলো হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। H11 মানে এর ভর সংখ্যাও 1, পরমাণু ক্রমাঙ্কও 1। H21 মানে এর ভর সংখ্যা 2, পরমাণু ক্রমাঙ্ক 1। আর H31 মানে হলো এর ভর সংখ্যা 3, এর পরমাণু ক্রমাঙ্ক 1। এবার এই প্রথমটা ছাড়া বাকি দুটো পরিবেশে কিন্তু মানে কম পরিমাণ দেখা যায়। নেক্সট হলো এই হাইড্রোজেন গ্যাসের একটা অন্যতম এর বৈশিষ্ট্য যেটা বা ধর্ম, সেটা হলো এই গ্যাসটা নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। মানে ধরো তুমি একটা বোতল নিয়েছো, একটা এরকম সরু মুখওয়ালা বোতল নিয়েছো, বোতলের মধ্যে জিঙ্কের টুকরো রেখে দিয়েছো। এবার এই বোতলের ভিতর দিয়ে লঘু H2SO4 ঢেলে দেওয়ার ফলে জিঙ্ক এবং H2SO4 বিক্রিয়া করলো। ঠিক আছে, এই বিক্রিয়াটা এখানটায় লিখছি, Zn প্লাস H2SO4 বিক্রিয়া করছে। এখান থেকে ZnSO4 তৈরি হয় প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে বোতলটার ভিতরে কি তৈরি হলো, হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। এবার এই বোতলটার মানে মুখের গোড়ায় সাথে সাথে তুমি যদি একটা দেশলাই জ্বালাও,
তাহলে দেশলাই কাঠিটা দেখবে নীল শিখায় জ্বলে উঠলো, তারপর নিভে গেল। তার মানে কি? তার মানে এই যে বোতলটার মধ্যে যতটা হাইড্রোজেন ছিল সেই ততটা হাইড্রোজেন নীল শিখায় জ্বলে উঠলো বাতাসের অক্সিজেনের সাহায্যে, তারপর কিন্তু সেটা আর জ্বলতে সাহায্য করে না। তাহলে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না। অক্সিজেনটা কিন্তু ঠিক উল্টো, ঠিক আছে? এই যে হাইড্রোজেন জলে কিন্তু প্রায় অদ্রাব্য, মানে হাইড্রোজেন গ্যাস জলে দ্রবীভূত হয় না। আর নেক্সট হলো এই গ্যাসের কোনো বর্ণ, গন্ধ, স্বাদ কিছু নেই, ঠিক আছে? তাহলে এই ধর্মগুলোই হলো হাইড্রোজেনের ধর্ম, ঠিক আছে? এই যে হাইড্রোজেনের যে এই যে পরীক্ষাটা তোমাদের বইতে আছে, হাইড্রোজেন গ্যাস হালকা বা হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে অন্যকে জ্বলে না, জ্বলতে সাহায্য করে না, এই জিনিসটা যখন মানে জিনিসটা এক্সপ্লেন করে লিখবে, এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই করে দিয়ে দিতে হবে। এবার আসি এই যে হাইড্রোজেন গ্যাসের রাসায়নিক ধর্ম কি কি। প্রথম যেটা সেটা হলো এই রাসায়নিক মানে এই হাইড্রোজেন গ্যাসের দহনশীলতা দেখা যায়। মানে এই গ্যাস নিজে দাহ্য কিন্তু দহনে সাহায্য করে না। এই হাইড্রোজেন গ্যাসকে যদি অক্সিজেনের সাথে মিশিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? সেটা জল উৎপন্ন করবে। তাহলে এখানে একটা বিক্রিয়া আসছে, হাইড্রোজেন তার সাথে অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে গিয়ে জল তৈরি হলো। ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে এখানে 2 দেব, 4টে হাইড্রোজেন হলো, এখানে 2, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো যে এই গ্যাস কিন্তু নিজে মানে দাহ্য, ঠিক আছে? দ্বিতীয় হলো হাইড্রোজেন গ্যাস দ্বিপরমাণুক, মানে দুটো পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়। H2, এটা থেকেই বুঝতে পারছো এটা একটা অণু, এর ভিতরে কটা হাইড্রোজেন আছে? হাইড্রোজেন পরমাণু আছে 1, 2। এই যে হাইড্রোজেন এইগুলোকে বলে হলো পারমাণবিক হাইড্রোজেন। এগুলোকে বলে কি? পারমাণবিক হাইড্রোজেন, যেটা প্রচণ্ড শক্তিশালী বিজারক, ঠিক আছে? এবার তৈরি হবে কিভাবে? দুটো টাংস্টেন তার নেওয়া হলো এবং সেই মানে একটা গ্যাস জারের ভিতরে তুমি টাংস্টেন তার নিলে দুটো, এবং এই টাংস্টেন তারের মাধ্যমে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে এতটা টেম্পারেচার উৎপন্ন করতে হবে, সেটা হলো বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠানো হলো। এই যে গ্যাস জার যেটার মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনই আছে আর কিছু নেই, এই যে পরীক্ষাটা করা হয় এটা প্রায় শূন্য চাপে করা হয় এবং এখানে H2 আছে। এবার এইভাবে যদি বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠানো হয় টাংস্টেন তারের মাধ্যমে, তাহলে দেখা যাবে এই হাইড্রোজেন যে অণু সেটা ভেঙে গিয়ে পারমাণবিক হাইড্রোজেন তৈরি করবে, যেটা শক্তিশালী একটা বিজারক পদার্থ। বিজারক পদার্থ বিভিন্ন জায়গায় এরপর পরবর্তীতে বিভিন্ন জায়গায় কাজে লাগবে, যেটা দিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়। তারপর হলো বিজারণ ক্রিয়া। বিজারণ ক্রিয়া তার মানে এক্ষেত্রে হাইড্রোজেন বিজারণ ক্রিয়া দেখায়, অর্থাৎ এ নিজে বিজারক হিসাবে কাজ করে। যেমন ধরো কিউপ্রিক অক্সাইড এর সাথে যদি তুমি হাইড্রোজেন মানে এটার উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করো, এই কিউপ্রিক অক্সাইড একদম কালো রঙের দেখতে, তার উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করো কি তৈরি হবে? এখানে Cu হবে, মানে কপার উৎপন্ন হবে, যেটা লালচে বাদামি রঙের, আর জল উৎপন্ন করবে। এক্ষেত্রে দেখো H2 ছিল, এখানে কোনো অক্সিজেন নেই, এটার সাথে অক্সিজেন যুক্ত হয়েছে। কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে সেটা কি বিক্রিয়া? এটা হলো জারণ ক্রিয়া, ঠিক আছে? আর CuO থেকে যে Cu উৎপন্ন হয়েছে এটা কি? বিজারণ ক্রিয়া। তাহলে হাইড্রোজেনটা কি করছে? বিজারক হিসাবে কাজ করছে। নেক্সট যে পয়েন্ট সেটা হলো অন্তর্ধৃতি। এটা খুব ইম্পর্টেন্ট, এবং অন্তর্ধৃত হাইড্রোজেন কাকে বলে এটাও প্রশ্ন আসে। অন্তর্ধৃত হাইড্রোজেন, এবার কিছু কিছু ধাতুতে এটা দেখায়, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, কোবাল্ট, নিকেল, এই সমস্ত যে ধাতুগুলো কি করে সাধারণ তাপমাত্রায় কিছুটা পরিমাণ হাইড্রোজেনকে ও নিজের অধিপৃষ্ঠে টেনে নেয়। মানে ধরো এটা যদি একটা প্ল্যাটিনামের বল হয়, এর চারপাশে এরকম হাইড্রোজেন গ্যাস ও টেনে রেখেছে, মানে অধিপৃষ্ঠে রেখে দেয়, ঠিক আছে? মানে ও কিন্তু এই হাইড্রোজেনগুলো জাস্ট ওর পৃষ্ঠদেশে একটা আবরণ সৃষ্টি করে রেখেছে, ভিতরে রিয়াকশান করছে না। কিন্তু আবার তুমি যদি এটাতে তাপ দাও, উত্তপ্ত করো, তখন কি করবে? ওই হাইড্রোজেনটাকে ছেড়ে দেবে। যে হাইড্রোজেনটাকে ত্যাগ করবে সেটাকে বলে হলো অন্তর্ধৃত হাইড্রোজেন।
এই যে অন্তর্ধৃত হাইড্রোজেন এটা কিন্তু রাসায়নিকভাবে বেশি সক্রিয়, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো হাইড্রোজেনের রাসায়নিক ধর্মের মধ্যে বিজারণ ক্রিয়া খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ হাইড্রোজেনের সাথে মানে হাইড্রোজেন অক্সিজেনের প্রতি একটা আসক্তি আছে, সর্বদাই রিয়াকশানের মাধ্যমে ও অক্সিজেনকে নিজের দিকে টেনে নেয়। এখানেও দেখো হাইড্রোজেন গ্যাস কি করেছে, অক্সিজেনটাকে এখান থেকে নিয়েছে, নিয়ে ও নিজে কি হয়ে গেছে দেখো, এখানে H2 ছিল, এখানে H2O হয়েছে। কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে সেটা হলো জারণ ক্রিয়া হয়েছে। তাহলে সর্বদাই একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা পদার্থ যখন জারিত হচ্ছে বা একটা রিয়াকশান যখন জারণ, অন্য রিয়াকশানটা তখন অবশ্যইভাবে বিজারণ। দেখো CuO ছিল মানে একটা অক্সিজেন ছিল, এখান থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার উৎপন্ন করেছে, ঠিক আছে? তাহলে একটা বিক্রিয়া হয়েছে জারণ আর একটা বিক্রিয়া ঘটেছে বিজারণ। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন কি করেছে, নিজে জারিত হয়েছে, অন্যকে বিজারিত করেছে, তাই জন্য হাইড্রোজেনকে এখানে বিজারক বলেছে। বোঝাতে পারলাম? এই রিয়াকশানগুলো খুব ভালো করে পড়তে হবে। বিজারণ ক্রিয়া, হাইড্রোজেন থেকে কিভাবে পারমাণবিক হাইড্রোজেন তৈরি করবে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট হলো ধাতুর সাথে বিক্রিয়া। এই যে হাইড্রোজেন গ্যাস, এটা ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড তৈরি করে। উত্তপ্ত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর ওপর দিয়ে যদি তুমি হাইড্রোজেন গ্যাস চালনা করো তাহলে সেক্ষেত্রে ধাতব হাইড্রাইড তৈরি হবে। যেমন ধরো সোডিয়ামের ওপর যদি হাইড্রোজেন গ্যাস চালনা করছো, সোডিয়াম হাইড্রাইড তৈরি করছে, ক্যালসিয়ামের ওপর হাইড্রোজেন চালনা করলে ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি করছে, ঠিক আছে? এগুলোকে হাইড্রাইড বলা হয়। কোনো কিছুর সাথে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে তখন সেটাকে হাইড্রাইড বলে। নেক্সট পয়েন্ট হলো অধাতুর সাথে বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা হাইড্রোজেনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেটা কি, অধাতুর সাথে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে তখনও অধাতুর হাইড্রাইড তৈরি করছে। এটা হলো ধাতব হাইড্রাইড, এটা হলো অধাতব হাইড্রাইড, ঠিক আছে? যেমন ধরো হাইড্রোজেনের সাথে ক্লোরিনের যখন বিক্রিয়া করছে, ক্লোরিন কি একটা ধরো অধাতু, সেটার সাথে বিক্রিয়া করছে তখন সেটা HCl গ্যাস তৈরি করছে। পাশে G লিখেছি মানে কিন্তু এটা গ্যাস, অবশ্যই করে মেনশন করতে হবে যে এটা গ্যাস, কারণ আমরা সাধারণত HCl মানে হলো অ্যাসিড বুঝি, ঠিক আছে, তরল বুঝি, সেজন্য অবশ্যই করে গ্যাস এটা মেনশন করতে হবে। কিন্তু কোন পরিস্থিতিতে এটা বিক্রিয়া করে, সাধারণত অন্ধকার ঘরে বা অন্ধকার এবং সাধারণ উষ্ণতায় কিন্তু এটা বিক্রিয়া করে না। বিক্ষিপ্ত সূর্যালোক এসে পড়লে তবে এই বিক্রিয়াটা হবে এবং বিস্ফোরণ সহ হবে। নেক্সট হলো এই যে হাইড্রোজেন গ্যাস, এটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করবে। কখন করবে, এই যে পার্টিকুলার এই অধাতুর ক্ষেত্রে আমি যে স্পেসিফিক যে কন্ডিশনের কথা বলছি তখনই এই বিক্রিয়াগুলো হবে। প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে। এই তিনটে জিনিস অবশ্যই মেনশন করতে হবে। মানে এই বিক্রিয়াটা 200 বায়ুমণ্ডলীয় চাপ লিখতে হবে, 200 অ্যাটমসফিয়ারিক চাপ, 550 ডিগ্রি সেন্টিগ্রেড এবং লৌহচূর্ণ Fe চূর্ণ অনুঘটক। এই এতগুলো জিনিস নয় বিক্রিয়াটার আগে মেনশন করতে হবে, নয় বিক্রিয়াটার এই অ্যারোর উপরেও নিচে লিখতে হবে। তাহলে কি অনুঘটক লাগে, কত বায়ুমণ্ডলীয় চাপে বিক্রিয়াটা হচ্ছে এবং কত টেম্পারেচার লাগছে, এগুলো অবশ্যই বলতে হবে। তার সাথে এক আয়তনের যদি নাইট্রোজেন নাও, 3 আয়তনের হাইড্রোজেন, এই দুটো বিক্রিয়া করলে তবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে, বারবার, মানে এই জিনিসটা খুব ভালো করে পড়বে। অধাতুর সাথে বিক্রিয়াগুলোই খুব ভালো করে পড়তে হবে, তার সাথে সাথে এই বিক্রিয়াটা তো অবশ্যই ভাবে। আর নেক্সট হলো এই হলুদ রঙের সালফারকে যদি তাপ দিই এবং তার উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করছি তাহলে H2S গ্যাস তৈরি করবে। পাশে G লিখেছি মানে অবশ্যইভাবে গ্যাস তৈরি হচ্ছে। এবং এইটাতে H2S তৈরি হচ্ছে কিভাবে, H2S এর একটা বৈশিষ্ট্য হলো পচা ডিমের একটা গন্ধ বার হয়, সেটা থেকে আমরা বুঝতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, মানে সোডিয়ামের সাথে ক্যালসিয়ামের সাথেও হাইড্রোজেন যুক্ত হচ্ছিল, এগুলো হলো ধাতব হাইড্রাইড, এগুলো হলো অধাতব হাইড্রাইড। এই যে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তারপর নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, কিন্তু দুটো ক্ষেত্রে 2 প্রকার তৈরি হচ্ছে। বোঝাতে পারলাম? খুব ইম্পর্টেন্ট অধাতুর সাথে বিক্রিয়াগুলো হাইড্রোজেনের, খুব ভালো করে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
পরের পর্বে হাইড্রোজেনের যে বাকি অংশটুকু বাকি আছে এবং এই চ্যাপ্টার 3 কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার পরের চ্যাপ্টারে যাব। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।